এবছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার দেওয়া হবে এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার কে পাবেন তাদের যে একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয় সেটি তৈরি হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই সাধারণত একটা তালিকা তৈরি হয় এবং তারপরে কিছু প্রসেস আছে। তারপরে সেই তালিকা থেকে একজন বা একাধিক মানুষ বা সাথে কখনো কখনো প্রতিষ্ঠানকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তো এবছর কে নোবেল শান্তি পুরস্কার পাবে তার চেয়েও আলোচনা বেশি শুরু হয়ে গেছে হঠাৎ করে, যে আগামী বছর 2026 সালে কে নোবেল পুরস্কার পাবে। এবং দুজন খুব হাই প্রোফাইল ক্যান্ডিডেট ইতিমধ্যে আমরা পেয়েছি। আপনারা জানেন যে গত বুধবার আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির, জেনারেল আসিম মুনির, তিনি ট্রাম্পের সাথে লাঞ্চ করেছিলেন এবং ট্রাম্প কানাডায় ছিলেন G7 এর মিটিং এ। সেখান থেকে তিনি তড়িঘড়ি করে চলে আসছেন আমেরিকায় এবং আমরা শুনেছিলাম যে তিনি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের প্রেক্ষিতে G7 মিটিং ইনকমপ্লিট রেখেই চলে আসছেন। কিন্তু এর পাশাপাশি এটাও একটা কারণ ছিল জেনারেল আসিম মুনিরের সাথে তার মিটিং এবং ফলোড বাই লাঞ্চ। এবং সেই মিটিং শেষে আসিম মুনির বলেছিলেন যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমরা ব্যাপারটা নিয়ে কিন্তু ব্যাপারটা একটু রসিকতার ভাবেই নিয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে এটা বোধহয়, যেহেতু আমাদের এই কালচার, এই সাউথ এশিয়ান একটা কালচার যে কাউকে একটু তেল দেওয়া, তা আমরা কিন্তু প্রথমে মনে করেছিলাম যে পাকিস্তানের জেনারেল একটু তেল দিয়ে আসলো, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই পর্যায়ে থাকেনি। ট্রাম্প নিজেও কিন্তু এই নোবেল পাওয়ার ব্যাপারে খুব আগ্রহী। ট্রাম্প দাবি করছেন যে তিনি বিশ্বের অনেক সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন, এই যে রুয়ান্ডা, কঙ্গো, সার্বিয়া, কসোভা, এসব জায়গায় তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি মনে করেন যে 4-5 বার তার এই নোবেল পাওয়া উচিত ছিল। এবং সম্প্রতি তিনি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটি সংঘাত বেড়েছিল, যুদ্ধ বলা যায়, সেই যুদ্ধের ট্রাম্প দাবি করেন যে তিনি তার মধ্যস্থতায় এই যুদ্ধটা খুব বেশি বাড়তে পারেনি, এটা 3-4 দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে। যদিও ইন্ডিয়ার পক্ষ থেকে এই মেডিয়েশনটাকে স্বীকার করা হচ্ছে না। ইন্ডিয়া বলছে যে ট্রাম্পের কারণে এই যুদ্ধবিরতি হয়নি, এটা হয়েছে, ইন্ডিয়া বলছে পাকিস্তানের পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে, আবার পাকিস্তান দাবি করছে ইন্ডিয়ার পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে। তো এখানে একটু ধোঁয়াশা অবস্থা আছে। তো ইন্ডিয়া মানছে না যে কারো মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু পাকিস্তান এখন স্বীকার করছে। এবং গতকাল দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরীফ তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এখানে তিনি বলেছেন যে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হবে। ইন্টারেস্টিং। এবং সেখানে তিনি কিন্তু এই ভারত পাকিস্তান এই যুদ্ধ বন্ধে বা এই সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতার কারণেই এই যুদ্ধটা অনেক বেশি ব্যাপ্তি লাভ করেনি, এটা অল্প দিনেই থেমে গেছে। সো পাকিস্তান ট্রাম্পের ভূমিকাটা স্বীকার করছে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলি যে এই ট্রাম্প কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার পাবে এটি তিনি এখন এই আশা পোষণ করেন এবং এই কারণে তিনি এবং তার দেশের ভেতরে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা পার্টিসিপেট করবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ডিবেট চলছিল সংসদে। তো মিডিয়ায় দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছে যে তিনি এই ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবেন কিনা, কিন্তু হঠাৎ করে দেখলাম যে গতকাল তারা বিশেষ একটা বিমান B-52 বোধহয় সেটি দিয়ে ইরানের 3টি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত করেছেন। এটা খুবই প্রোটেক্টেড এবং অনেক গভীরে, মাটির অনেক নিচে। সো এখানে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে মাটির নিচে যে বোমাগুলো ফেলা হয় তার ক্যাপাসিটির চেয়েও বেশি গভীরে ছিল, কিন্তু আমেরিকার এই বোমগুলো আছে যেগুলো ভীষণ এক্সপেন্সিভ। সো এরকম 3টা স্থাপনায় কালকে বোম ফেলেছে। এবং এই যে
আমেরিকায় বোমাগুলো ফেলেছে, এই আমেরিকায় বোমা ফেলার সব ক্ষেত্রে আমেরিকা পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করেছে। একটা মুসলিম দেশ পাকিস্তান, তারা ইরান আক্রান্ত হলে প্রথম দিন ইরানের পক্ষে দাঁড়িয়েও ছিল, কিন্তু তারা দ্বিতীয় দিন থেকে পোল্টি খেয়েছে, এবং এমন পোল্টি খেয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকে পর্যন্ত তারা আকাশপথ দিয়ে সহায়তা করেছে। তো ঠিক বোঝা যাচ্ছে না যে একদিকে ট্রাম্প দাবি করছে বিভিন্ন সংঘাত নিরসনে তিনি ভূমিকা রাখছে, এবং এই যে তিনি ইরানে আক্রমণ করলেন, আবার এটা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন, এবং আক্রমণের পরে শেষ লাইনে লিখেছে যে এখন থেকে আবার শান্তির শুরু হলো আর কি। তার মানে তিনি শান্তির পক্ষে স্ট্যান্ড নিচ্ছেন, যুদ্ধ করছেন, বোমা ফেলছেন, কিন্তু আবার স্ট্যান্ড নিচ্ছেন। আর যারা এই নোবেল পুরস্কারের সাথে জড়িত, বিশেষ করে আমেরিকার যে লবিগুলো থাকে, এরা বেসিক্যালি ডেমোক্রেট পার্টির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ, সুতরাং সেদিক দিয়েও ট্রাম্পের জন্য নোবেল পাওয়াটা একটু কঠিন হবে। যাই হোক, ট্রাম্পের নোবেল নিয়ে যখন আলোচনা চলছে, তখন আমি একটা ফোন আলাপের কথা আপনাদের বলেছিলাম যে মোদি এবং ট্রাম্প রিসেন্টলি ফোনে কথা বলেছেন, 35 মিনিটের একটা ফোন আলাপ। সেই ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ ছিল, এবং সেটি আপনাদের আমি বলেছিলাম কি আলোচনা হয়েছিল, সেখানে আপনাদের বলেছিলাম। সেখানে মোদি ট্রাম্পকে বলেছিলেন যে তুমি দুনিয়ার সামনে মিডিয়ায় বলেছো যে বাংলাদেশের ব্যাপারটা ভারত দেখবে, অথচ তুমি কিন্তু সেই কথা রাখোনি, বা আমেরিকার ডিপ স্টেট সেই কথাটা রাখেনি। তো তাদের মধ্যে আলোচনা হয়েছিল যে এরপর থেকে আমেরিকা ভারত একসাথেই বাংলাদেশের ব্যাপারে কাজ করবে। তো তখন মোদিজি বলেছিলেন যে তুমি বিশ্ব শান্তির জন্য কাজ করছো, ট্রাম্পকে বলেছিলেন তোমার সাউথ এশিয়ার শান্তির জন্য একটু কাজ করা উচিত। তবে তুমি মনে রেখো যে সাউথ এশিয়ার একটি দেশ বাংলাদেশে আরো একজন নোবেল লরিয়েট আছেন, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি আবারও রোহিঙ্গাদের নিয়ে কাজ করে শান্তিতে নোবেল পেতে চান। দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি। বাংলাদেশের, যখন আমি ট্রাম্পের কথা বললাম, বাংলাদেশের যে বর্তমান অবৈধ প্রধান উপদেষ্টা, যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং একটি অসাম্প্রদায়িক দেশকে কিভাবে মুসলিম উগ্রপন্থার দিকে ধাবিত করছেন, দেশটাকে কিভাবে তালেবানীকরণ করছেন, যেটা নিয়ে তুরস্ক থেকে একজন সাংবাদিক খুব রিসেন্টলি লিখেছেন। তো সেই ডক্টর ইউনূসও এখন আরেকটি নোবেল পাওয়ার স্বপ্ন দেখছেন। আপনারা জানেন যে 1901 সাল থেকে শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই থেকে কোনো ব্যক্তি দ্বিতীয়বার শান্তিতে নোবেল পুরস্কার পাননি। রেড ক্রস 3 বার প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে, জাতিসংঘের বোধহয় ইউএনএসসিআর তারা বোধহয় 2 বার পেয়েছে, বাট কোন ব্যক্তি দ্বিতীয়বার শান্তিতে নোবেল পুরস্কার পাননি। ডক্টর ইউনূস একটা ইতিহাস গড়তে চাচ্ছেন, এবং তিনি এই কারণে রোহিঙ্গাদের নিয়ে তিনি কিন্তু রোজার মাসে গিয়ে রোহিঙ্গাদের সামনে বলে এসেছেন যে আগামী ঈদ আপনারা মিয়ানমারে করবেন, আপনাদের নিজস্ব ভূমিতে। আগামী ঈদ মানে গত কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আপনারা দেখছেন কোনো নামগন্ধ আছে? কিন্তু তিনি বলেছেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে ডক্টর ইউনূস ভীষণ স্বপ্ন দেখাতে ভালোবাসেন। আরেকটু ঘুরিয়ে বললে বলা যায় যে তিনি ভীষণ মিথ্যে কথা বলতে ভালোবাসেন। তিনি স্বপ্ন দেখান। আমরা বাঙালি জাতি কোনো কিছু বিবেচনা না করে স্বপ্ন দেখতে ভালোবাসি, সেই স্বপ্ন অধিকাংশ সময় স্বপ্ন দোষে পরিণত হয়। এই যে আমরা কি কেউ ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছি যে আপনি বললেন আগামী ঈদ রোহিঙ্গারা স্বদেশের মাটিতে করবে, কোথায়? কোনো লক্ষণ নাই। তো এখন তিনি রোহিঙ্গাদের ইস্যু কোনোভাবে সলভ করে বা রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর করে এটাকে একটা ফ্লেভার দিবে যে হিউম্যান রাইটস নিয়ে তিনি কাজ করছেন, পিস স্টাবলিশ করছেন। এসব করার জন্য তিনি একজন লবিস্ট পাঠিয়েছেন। এই মুহূর্তে ডক্টর খলিলুর রহমান, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি আমেরিকায় আছেন, এবং তিনি এই নোবেল সংশ্লিষ্ট ডেমোক্র্যাট এবং অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে মিটিং করে লবিং করছেন ডক্টর ইউনূস যেন 2026 সালে শান্তিতে আরেকবার নোবেল পুরস্কার পান। সো মানে ঘটনাটা খুব ইন্টারেস্টিং যে একদিকে ট্রাম্প নোবেল চাচ্ছে, আর একদিকে আমাদের ডক্টর ইউনূস নোবেল চাচ্ছে। তিনি আবার অ্যাবনর্মালি একটা ডিজায়ার পোষণ করছেন আর কি। তো দুজনই আবার স্ব ক্ষেত্রে, একজন সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলো লালন করছে বাংলাদেশে, আর একজন বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার নামে
দেখা যাচ্ছে যে কোথাও মিটিং করছেন আবার কোথাও বোমা ফেলছেন। তো এই অবস্থায় আমরা দেখি 2026 সালে কে নোবেল পায়। খেলা জমে গেছে, আমরা দেখি। আর ডক্টর ইনুস নোবেল পাবেন বা আর কতদিন বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে, কারণ বাংলাদেশ তিনি ম্যানেজ করতে পারছেন না। হি হ্যাজ টেরিবলি ফেইল্ড। বিশ্ব মিডিয়ায় তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে। আগে যেখানে তিনি মোটামুটি বিতর্কের ঊর্ধ্বে পৃথিবীর কাছে একজন নোবেল লরিয়েট হিসেবে এক্সপেক্টেড ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু তিনি ক্রমশ হারাচ্ছেন এবং তার অ্যাকসেপ্টেবিলিটি গ্লোবালি খুব কমে যাচ্ছে।